আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ। রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঠিক আছে, এইভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেভাবে সাধারণ স্বাভাবিক বিষয় সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে স্বাভাবিক থাকে সবকিছু। সারা দেশে তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষা। অনিয়ম তদারকিতে কর্মকর্তা নিয়োগ। পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুত করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। বিভিন্ন জ্বালানি নিয়ে এক মাসে চট্টগ্রাম বন্দরে এসেছে 29 জাহাজ। তেলের আমদানি ব্যয় মেটাতে বিদেশি সহযোগীদের দ্বারস্থ সরকার। বাজেটেও থাকবে নীতি কৌশল। এক মাস পার হলেও ইরান যুদ্ধ থামার লক্ষণ নেই, বাড়ছে ব্যাপকতা। সৌদির মার্কিন ঘাঁটিতে IRGCর হামলায় 12 সেনা আহত। তেহরানের খুন্দা পানি গবেষণা কেন্দ্রে বড় আক্রমণ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই আছেন সহকর্মী, তো বাকিটা তার কাছ থেকে জানতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের কি বার্তা দিলেন, একটু জানাবেন বিস্তারিত। দীর্ঘ অনেক বছর পর তিনি দেশে ফিরেছেন এবং একই সাথে প্রধানমন্ত্রী হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। সেই সাথে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে তিনি প্রথমবারের মতো আসলেন। স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের উপচে পড়া ঢল আমরা ঠিক দুপুর থেকেই অপেক্ষমান ছিলাম। সেখানে দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং বলতে হবে যে তিনি 7:30টায় এসে ঠিক 10টা পর্যন্ত তিনি ছিলেন এবং এই সময়ে তার সাথে যে মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা যাবৎ তিনি কিন্তু এখানে বৈঠক করেছেন। ছাত্রদল কমিটির যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। সাংগঠনিকভাবে যেই নীতি নির্ধারণী বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও তিনি আলাপ করেছেন এবং বলতে হবে যে তিনি যে দোতলার যে বেলকনি রয়েছে সেই বেলকনি থেকে তিনি মাইকে কিন্তু সবার উদ্দেশ্যে কথা বলেন এবং একই সাথে আশা ব্যক্ত করেছেন যে তিনি কিছুদিন পরপরই তার কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক কাজগুলো করার জন্য আসতে চান। যদিও এই সড়ক ব্যবস্থাপনায় যাতে নেতাকর্মীরা যানজটের সৃষ্টি না করেন সেই জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং তিনি বলেছেন যাতে এখানে উপচে পড়া ভিড়ের সৃষ্টি না হয় এবং জনদুর্ভোগের যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টি নিশ্চিত করার কথা তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন। এবং আমি ছাত্রদল সভাপতি রাকিব সাহেবের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি যারা কমিটির সদস্য ছিলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কাজ করেছেন, তাদের সাথে তিনি কথা বলেছেন, খোঁজখবর নিয়েছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন যে তার সবাই যাতে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে সেই নির্দেশনা তিনি দিয়েছেন। একই সাথে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদলের যে কমিটিগুলো রয়েছে এবং ছাত্রদলের যারা সদস্যরা রয়েছেন তারা যাতে নতুনভাবে নতুন উদ্দীপনায় সুসংগঠিত হতে পারে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে যাতে একত্রিতভাবে থাকতে পারে, কাজ করতে পারে দেশের জন্য, সেই নির্দেশনা তিনি প্রদান করেছেন এবং সবশেষ বিদায় নেওয়ার আগে কিন্তু নেতাকর্মীদের সাথে তিনি হাত মিলিয়ে গিয়েছেন। ফিলিং স্টেশনগুলোতে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। দেশের পাম্পগুলোতে তদারকি জোরদারে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মকর্তাদের। এছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হচ্ছে। এদিকে রাজধানীতে সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। অব্যবস্থাপনার অভিযোগ গ্রাহকদের, আর পাম্প সংশ্লিষ্টদের দাবি অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা ভিড় করছেন পাম্পে, আর এতেই বাড়ছে চাপ ও ভোগান্তি। গাড়িতে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও আবার লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসায় পাম্প কর্মীদের সঙ্গে এ বাকবিতণ্ডা। 8টা বাজে ভাই 20 লিটার তেল নিলে এখন 10টা 30 বাজে, এর মধ্যে শেষ হয়ে গেছে 20 লিটার তেল। রাজধানীতে প্রায় প্রতিটি পাম্পেই এমন দীর্ঘ লাইন। প্রায় 1 ঘন্টার পর্যবেক্ষণে দেখা যায় পরিবারের এই পাম্পে অনেকেই গাড়ি ও মোটরসাইকেলে নিচ্ছেন অতিরিক্ত জ্বালানি, যদিও প্রয়োজনের ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন। তেল থাকার পরও কেন পাম্প? আমার এটাতে ভাই প্রচুর তেল খায়। আমার তেল হয় এটাতে আপনার ইঞ্জিন ওভারহোলিং করা হয়েছে যে কারণে তেল প্রচুর খায়। আমার টোটাল 1500 টাকার তেল 1600 টাকার তেল ভরে, তার মানে আগে কিছু ছিল আর এখন নেওয়াতে ফুল হয়েছে। আমরা সপ্তাহে একবারই তেল ভরি
এটা যদি আমার বৃহস্পতিবার বা বুধবারও শেষ হয়ে যায় তখন আমি তেল ভরি না, আমি প্রতি শনিবারেই তেল ভরি। সরকারিভাবে রেশনিং নেই, পাম্পগুলোতে নিজেরাই তেল দিচ্ছে রেশনিং পদ্ধতিতে। লাইনে দাঁড়ানো সবাই যেন তেল পান, সেজন্যই এই সিদ্ধান্ত। 30 লিটার তেল আনে বা 40 লিটার 50 লিটার তেল আনে, মিনিমাম 30 থেকে 35 লিটার তেল প্রত্যেকটা গাড়িতেই আছে। 1-2টা গাড়ি হয়তো হাতে গোনা না থাকতে পারে, তারপরও আসে। ম্যাক্সিমাম কাস্টমারই এই গাড়িতে 20 লিটার তেল আপনি যা দেখেন যে ট্যাঙ্কে ফুল, বললাম তাদের অল্প একটু খালি হয়েছে, তারা এটাই নিতে আসে। আবার কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, আবার কেউ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে দাঁড়িয়েছেন আরেক পাম্পের লাইনে। তেল তো পাওয়া যাচ্ছে না, আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, তো এটাতে নিলাম। পূর্বাচল গেছি, ওখানে বন্ধ, পরে একটা ট্রিপ নিয়ে এখানে আসছি, এখানে সিরিয়াল দেখি দিতে আছে, তেল দিতে আছে, যে কারণে এখানে আসছি। দুপুরের পর ডিপো থেকে তেলবাহী গাড়ি পৌঁছালে শুরু হয় সরবরাহ। তবে কিছু পাম্পে তেল মজুদ রাখার অভিযোগও আছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পাম্পে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যেক পাম্পের তদারকিতে থাকবেন একজন কর্মকর্তা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের পাম্পে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি। জেলা উপজেলায় কাজ করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চালক ও পাম্প সংশ্লিষ্ট সবাই। সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত এবং অবৈধভাবে মজুদ ঠেকাতে 9 জেলার 19টি তেল ডিপোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ডিপোগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এদিকে পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা তেল না পেয়ে জামালপুরে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকেরা। রূপগঞ্জে অতিরিক্ত তেল না দেয় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা কর্মীদের বিরুদ্ধে। এদিকে ময়মনসিংহের ফুলপুরে 24,000 লিটার জ্বালানি জব্দ করেছে প্রশাসন। কিছুদিনের মধ্যে জ্বালানি তেলের সরবরাহ বাড়বে, তবে আমদানি ব্যয় নিয়ে চাপ কমবে না। দরকার হবে বাড়তি অর্থ, যার যোগানে বিদেশি সহযোগীদের দ্বারস্থ হচ্ছে সরকার। বাজেট সহায়তা নিয়ে IMF এর পাশাপাশি আলোচনা হয়েছে বিশ্বব্যাংক, ADB ও IDBর সাথে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি না বাড়াতেই আপৎকালীন এই কৌশল, যার বিস্তারিত থাকবে আগামী বাজেটে। নতুনত্ব আসবে জ্বালানি নীতি নিয়েও। জ্বালানি তেলের জন্য এমন অপেক্ষা এখন প্রতিদিনের দৃশ্য। পেট্রোল পাম্পের সামনে মোটর গাড়ির দীর্ঘ সারি, মূল চাহিদা ডিজেলের। পাশেই নিজস্ব গাড়ি আর বাইকের অকটেন মিলবে কিনা তা অনিশ্চিত। তাই তেলের ট্যাঙ্কার দেখলেই হুমড়ি খেয়ে খোঁজ নিচ্ছেন চালকরা। বাংলাদেশের জীবন যেন অকটেন আর ডিজেলের মাঝখানে আটকে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো লম্বা হোক কিংবা থেমে যাক, জ্বালানি তেল নিয়ে মাথা ব্যথা যে সহসাই থামছে না, এটি বেশ স্পষ্ট। এবং সেই তেলও যে বাড়তি দামে আমদানি করতে হতে পারে, সেই পূর্বাভাসও মিলছে নানা মহলে। এমন অবস্থায় এই অর্থের যোগান নিশ্চিত করতে বিদেশি সহযোগীদের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন অর্থ সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 18 কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড আর রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় $1,000 কোটি। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিক্স জেটসিএ বলছে, মার্চে বাংলাদেশ 2,93,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে 60,000 টনের অর্ডার। মধ্যপ্রাচ্য সংকট চললে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় $500 কোটি বাড়তে পারে, যা 2025 সালের তুলনায় 40% বেশি। সংকট মোকাবেলায় সরকারকে নতুন ঋণের আশ্বাস দিয়েছে একাধিক বিদেশি সহযোগী। গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে $130 কোটি ছাড় নিয়ে। $50 কোটি বাজেট সহায়তা অনুমোদন দিয়ে রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB।